করলেও বিশেষত করোনা কাল থেকে এই বিষয়টি সামনে এসছে, যেটা এখন পর্যন্ত নানাভাবে বহমান। করোনা এখন নেই, কিন্তু ইনফ্লেশন যেভাবে আছে তাতে সাধারণ মানুষের মধ্যে তাদের কাছে টাকা পৌঁছাতে হবে। সাধারণ মানুষের কাছে টাকা না পৌঁছালে এগুলো আছে কিংবা যা হচ্ছে সেগুলোর সাথে ইউবিআই আসলে একটা সমন্বিত হবে। তার মানে অলরেডি কিন্তু গভর্নমেন্ট 1 কোটির উপরে মানুষকে, 1.25 কোটি মানুষকে এই ধরনের নানান সেফটি নেটের আওতার মধ্যে আছে। সেগুলো যদি ফ্যামিলি ওয়াইজ ধরা হয় তাহলে তো আরো 4-5 কোটি মানুষের কাছে যাওয়া হবে দরকার, একটা পরিবার যদি ধরি। কিন্তু আসলে এটা আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে, বিশেষত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা একটা স্ক্রিনিং করেন, এই যে 1.25 কোটি পরিবারকে দেওয়া হয় তার মধ্যে একই পরিবারে কয়টা করে কার্ড আছে, এবং এইটার মধ্যে যে একটা স্বজনপ্রীতি দুর্নীতি নিম্ন পর্যায় পর্যন্ত আছে সেটা একটা নতুন করে স্ক্রিনিং হওয়া দরকার, স্ক্রুটিনি হওয়া দরকার। কিন্তু সেই কাজটি সম্ভবত খুব গুরুত্ব পাচ্ছে না, কিন্তু এইটা খুব দরকারি। এবং এই সমন্বিত ইউবিআই এখন যেভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা আছে, ইনফ্লেশনের অবস্থা আছে, গরিব মানুষের অবস্থা আছে, সাধারণ মানুষের কর্মহীনতা আছে, আবার তার আয়ের সাথে ব্যয়ের যে তুমুল অসঙ্গতি, সেই ক্ষেত্রে সরাসরি ক্যাশ জনগণের কাছে এইটা একটু আগে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছিলেন যে মানে ইউনিভার্সাল বেসিক ইনকাম মিনিমাম ওয়েজের উপরে যাতে না যায়। কিন্তু বাংলাদেশে মিনিমাম ওয়েজটাই তো ঠিক করা হয়নি যে মিনিমাম ওয়েজ আসলে কি হবে। মিনিমাম ওয়েজ যদি আমরা ধরি যে বাজার এর সাথে তাল মিলিয়ে একটা আমরা মিনিমাম ওয়েজ তৈরি করতে পারবো, এবং সেইটা কিভাবে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজে পৌঁছাতে পারবো। মিনিমাম ওয়েজের তো বিভিন্ন সেক্টরে ভাগ আছে, ন্যাশনাল মিনিমাম ওয়েজে পৌঁছানোটা খুব সহজ না, কারণ বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম সমস্যা আছে, কিংবা শক্তির সামর্থ্যের একটা পার্থক্য আছে। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো ন্যাশনাল মিনিমাম ওয়েজই নাই তো আমি বলছি, কিন্তু ওইটাতে পৌঁছানো দরকার। আমি বলতে চাইছি যে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজের লড়াই কিন্তু সেই মানে 60-এর দশক থেকে আছে, কিন্তু ন্যাশনাল মিনিমাম ওয়েজটা আজকে পর্যন্ত হয়নি এখানে। কিন্তু সেই ন্যাশনাল মিনিমাম ওয়েজ করতে গেলেও আবার নানান ধরনের প্রশ্ন ওঠে যে সব সেক্টরে এটা একইভাবে প্রযোজ্য নয়, ফলে বিভিন্ন সেক্টর ওয়ারি আলাদা করে কমন মিনিমাম ওয়েজ আছে, সেই জায়গাটাকে কোঅর্ডিনেট করা হবে কিভাবে সেটা ঠিক করা দরকার। কিন্তু আমি বলছি যে এটা আমাদের দেশের বাস্তব যে বাজার পরিস্থিতি, ন্যূনতম জীবন ধারণ মানসম্মত এবং মর্যাদাকর জীবন যাপনের জন্য ন্যাশনাল মিনিমাম ওয়েজ কতটুকু সেইটা ঠিক করা দরকার। তার নিচে যে ইনকাম মানে গ্রুপ থাকবে, আমার মনে হয় যে ইউবিআই প্রয়োগ করা দরকার প্রথমে তাদের জন্য। তো ন্যাশনাল মিনিমাম ওয়েজ যদি ঠিক হয়, কিংবা অন্তত পক্ষে সর্বোচ্চ মিনিমাম ওয়েজ যেটা আছে তার নিচে যারা আছেন তাদের ক্ষেত্রে যদি আমরা ইউবিআই এর একটা ইয়ে করি, এর জন্য প্রয়োজনীয় ডেটা এবং মানে ক্যাশ ফ্লো ঠিক করা দরকার। এটার ডিসবার্সমেন্ট নিয়ে কথা বলা হয়েছে, সেটাই দুর্নীতির বড় জায়গা। টাকা কোথা থেকে আসবে সেটাও আলোচনা হয়েছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই কথাটা আমার পাশে বসে আছেন রিজওয়ান রহমান, তার সাথে আমরা আলোচনা করছিলাম, তিনি নিজে তুলেছেন যে এইখানে ট্যাক্স জিডিপি রেশিও কত মানুষ আসলে ট্যাক্স দেয়। এনবিআর হচ্ছে একটা ভয়ঙ্কর জায়গা হয়ে দাঁড়িয়েছে। যাদের হাতে ট্যাক্স তোলার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই আসলে পুরো ব্যাপারটাকে নিজেদের মানে একটা অর্থ সম্পদ আহরণের কেন্দ্রে পরিণত করেছেন। আমি এখানে এই কথাটা বলা দরকার, 24 লক্ষ মানুষ ট্যাক্স দেন, কিন্তু আসলে 1 কোটির উপরে মানুষের ক্রেডিট কার্ড আছে।
ফলে বিরাট অংশ ট্যাক্স যে দিচ্ছেন না, সেই জায়গাটা আমাদের বিবেচনার মধ্যে আনা দরকার। আমাদের ট্যাক্সের যে স্ল্যাবগুলো, আপার স্ল্যাব, সেখানে আমাদের আরো বেশি ট্যাক্সের সীমা বাড়ানো সম্ভব, যেখান থেকে আমরা আসলে অর্থ সংগ্রহ করতে পারি। আর পাচার এবং দুর্নীতির কথা তো আমাদের এখানে আনতেই হবে। $500 বিলিয়ন ইকোনমিতে যদি $100 বিলিয়ন পাচার হয়ে যাওয়ার অভিযোগ থাকে, তাহলে সেই ইকোনমি আসলে কিভাবে চলবে, সেখানে আবার আমরা ইউবিআই, সোশ্যাল সেফটি নেট নিয়ে কি আলোচনা করব। তাহলে বাংলাদেশের প্রধান সমস্যার জায়গা সেটাই, যে এবার চেষ্টা করেছে সেটা হলো এটা ডিমান্ড ড্রিভেন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করা। এখন বাংলাদেশে কোনো সোশ্যাল প্রোটেকশনে আপনি নিজে তালিকাবদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই। এটা আপনাকে ওই লোকাল লেভেলের ওনারা এটাকে সিলেক্ট করবেন যে কয়টা সাপ্লাই ড্রিভেন কার্ড আছে তার ভিত্তিতে, যে কারণে প্যাট্রোনেজ সমস্যাটা আছে। এখানে যেটা সুবিধা হবে সেটা হলো যে আমার পভার্টি স্কোর কার্ডের লিমিটেশন আমি জানি, কিন্তু ইনকামের লিমিটেশন আরো বড়, কারণ ইনকাম মেজারেবল না এবং অবজারভেবল না এবং এটা ভেরিফায়েবল না অনেক ক্ষেত্রে। এবং সেইটাকে একটা প্রক্সি হিসেবে, মানে আন্ডারস্ট্যান্ডিং ইটস লিমিটেশন, এটাকে করা যায় কিনা। দ্য মেজর ডিফারেন্স যেটা আমরা বলার চেষ্টা করেছি সেটা হলো যে এইটার ওপেননেসটা, যখন তালিকাটা আপনার সবার সামনে চলে আসবে আপনার কমিউনিটিতে, তখন এইটা এখন হয় না। যতই আমরা উঠান বৈঠকের কথা বলি, সিলেকশনের সময় এটা হয় না। আমরা থ্রু আউট দ্য প্রোগ্রাম রাখার কথা বলেছি এবং এটাকে তালিকা যখন আপনাকে সামনে চলে আসবে, এইটা খুবই কঠিন যে আপনি খুবই ধনী মানুষ হয়ে এটার ভিতরে আপনি থাকতে পারবেন না। আমি মনিটরিং এর ইস্যুটা আমরা খুব জোর দিয়ে এখানে দিয়েছি যে জিআরএস প্রসেসটা সারা সময়ের ভিতর হবে এবং এইটার ভিতরেই আপনাকে দেখা হবে। কমিউনিটির নলেজের কথা যেটা আসছে সেটাও আপনি দেখেন যে ওই ইট ইজ নট অ্যাবাউট দ্য কমিটি যে এটাকে পুরাপুরি করবে, যে কেউ এটাকে গ্রিভেন্স মেকানিজম সিস্টেম এবং সিলেকশনের ভিতরে রাখতে পারে। যেহেতু সিলেকশনটা আমার নাম্বারগুলো সেখানে আছে, সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু আপনার পভার্টি স্কোর কার্ডের ভিতরে আসছে। সিঙ্গেল রেজিস্ট্রির সাথে এটা ডিফারেন্সটা হলো যে সিঙ্গেল রেজিস্ট্রি এখন হচ্ছে এক্সিস্টিং যেই তালিকা আছে তাদের একসাথে করা হচ্ছে এনআইডির মাধ্যমে, আমরাও এখানে এনআইডির মাধ্যমে করতে হয়েছি। পার্থক্যটা হলো যারা পলিটিক্যাল কারণে অথবা দুর্নীতির কারণে এটার বাইরে থেকে গেছেন বা এটার ভিতরে মানে আসার কথা না এসে গেছেন, তারা তো এটার ভিতরে থেকেই যাবেন। সুতরাং আমি মনে করি যে আমাদের একসময় হাউসহোল্ড ডেটাবেস করার কথা ছিল সরকারি প্রক্রিয়ার মাধ্যমে, খুবই সিরিয়াসলি ফেল করেছে বিবিএস এর এই প্রজেক্ট। এইটা একটা ডিফারেন্ট মেকানিজম, যেটা আমার মনে হয় যে জনগণ নিজেরাই নিজেদেরকে তালিকাভুক্ত করছেন সাহায্য চাওয়ার ক্ষেত্রে এবং সরকার তার ক্ষমতা অনুযায়ী এটাকে ডেলিভার করতে পারবেন। থ্যাংক ইউ। আমি একটা পয়েন্ট, এখানে আর্থসামাজিক অস্থিরতা আছে, বাজার রিলেটেড অস্থিরতা আছে, এই নানাবিধ এই যে সমস্যার সম্মুখীন আমরা এখন হয়েছি, এটার বিরুদ্ধে যদি আমাদেরকে আসলে এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে হয়, আমরা কোথায় কোথায় হাত দিতে পারি। এখন আমাদের যে টাস্ক ফোর্সটা গঠন করা হয়েছে সেখানে আমাদেরকে একটা জায়গায় আশ্বস্ত করা হয়েছে যে এখন আমরা একটা পলিটিক্যাল ইকোনমিক একটা স্পেসের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি এবং সেখানে আমাদের হয়তো কিছু কাজ যেটা বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে আগে করা সম্ভব হয়নি, এখন হয়তো সেটা সম্ভব হবে। এই অ্যাসাম্পশনটা কতটা দৃঢ় আমি জানি না, তবে এটা আমরা ধরে নিচ্ছি যে অন্তত ইন দ্য শর্ট টার্ম আমাদের এই স্পেসটা আছে এবং এখানে আমাদের সিগনিফিকেন্ট কিছু অবদান রেখে যাওয়া সম্ভব। তো সেটাই হচ্ছে আশা। তবে প্রবলেমসগুলো আমরা মনে হয় আমরা জানি এবং আমাদের as far as we are concerned from the side of the task force, আমরা আসলে আইডেন্টিফাই করতে চাচ্ছি যেগুলো সবচেয়ে বেশি, যেটাকে বলা যায় লো হ্যাঙ্গিং ফ্রুটস গুলো কি, অ্যাকশনেবল কি, এবং
মোটামুটি স্বল্প এবং মধ্যমেয়াদের মধ্যে শুরু করা যাবে, স্বল্প মেয়াদে শুরু করা যাবে, এবং যদি সেটা স্বল্প মেয়াদে শেষ করা যায় সেটা অতি অতি উত্তম। আর যদি না যায়, হয়তো এমন একটা পরিবেশ আমরা রেখে যেতে পারবো, যেটা করে পরবর্তীতে যারাই আসুন না কেন আমাদের এই ধারাটা অব্যাহত রাখবেন। এটা হচ্ছে আসলে the logic behind the task force constitution. So coming back to this particular topic today, এখানে নতুন এবং পুরনো মিশিয়ে কিছু আশঙ্কা আছে, কিছু প্রশ্ন আছে।